আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো কম্পিউটারের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ মাদারবোর্ড সম্পর্কে। আর আমাদের হাতে রয়েছে জনপ্রিয় ও নির্ভরযোগ্য মডেল গিগাবাইট GA81M DS2V সিরিজের একটি মাদারবোর্ড। চলুন একে একে দেখে নেই মাদারবোর্ডের প্রতিটি অংশ, তার কাজ এবং মাদারবোর্ড দিয়ে কি কি করা সম্ভব। প্রথমেই আসি মাদারবোর্ডের মূল পরিচয়ে। মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের একটি প্রধান এবং বড় সার্কিট, যেখানে প্রসেসর, র্যাম, স্টোরেজ, গ্রাফিক্স কার্ড সহ সব কম্পোনেন্ট যুক্ত হয়ে একসাথে কাজ করে। গিগাবাইট GA81M D2 মডেলটি বিশেষ করে ইন্টেল চতুর্থ প্রজন্মের প্রসেসর যেমন কোর i5, কোর i7 এবং কোর i3 এর জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি মাইক্রো ATX ফরম্যাটের মাদারবোর্ড, অর্থাৎ ছোট এবং কম্প্যাক্ট সাইজের মাদারবোর্ড। এবার চলুন দেখে নেই কোথায় কি থাকে। প্রথমেই আসি CPU সকেটে। আপনারা যখন মাদারবোর্ডটি নতুন ক্রয় করবেন তখন CPU সকেটটি এরকম প্লাস্টিকের একটি কভার দিয়ে ঢাকা থাকবে। আমরা এই যে এখানে যেখানে রিমুভ লেখা রয়েছে, এখানে যদি একটু চাপ দিয়ে বাইরের দিকে চাপ দেই তাহলে কিন্তু এই অংশটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে এটা কিন্তু আর লাগে না, এটা রেখে দিতে হয়। তারপরে এই হ্যান্ডেলটা ডান দিকে চাপ দিয়ে ধরে একটু বাইরের দিকে ওপেন করলে এখানে প্রসেসর সেট করতে হয়। এখানে আছে LGA 1150 সকেট, শুধুমাত্র ইন্টেল চতুর্থ জেনারেশনের প্রসেসরই সাপোর্ট করে, অন্য কোনো জেনারেশনের প্রসেসর এই মাদারবোর্ডে সাপোর্ট করে না। ইন্টেল কোর i3, কোর i5, কোর i7 প্রসেসরের জন্য এই মাদারবোর্ডটা প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ইন্টেলের সেলেরন এবং পেন্টিয়াম ডুয়েল কোরের প্রসেসর যদি চতুর্থ প্রজন্মের হয়, অর্থাৎ 4 জেনারেশনের হয়, তাহলে এই প্রসেসরে ব্যবহার করা যাবে। এই ছিল প্রসেসর সকেট। এরপরে আমরা আসি মাদারবোর্ডের র্যাম অংশে। র্যাম স্লট এই মাদারবোর্ডে এটা আমরা যখন প্রসেসর সেট করতে যাব, একটু কথা বলে নিই। প্রসেসর সেট করার সময় কিংবা প্রসেসর রিমুভ করার সময় আমরা খেয়াল রাখবো যাতে প্রসেসরের এই সূক্ষ্ম পিনগুলো যাতে আঘাত লেগে বাঁকা না হয়ে যায়। যদি আঘাত লেগে প্রসেসরের পিনগুলো বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মাদারবোর্ডটি অকেজো হয়ে যেতে পারে। তাই আমরা এই যে প্রসেসরের সকেটটি আবার পুনরায় লাগিয়ে প্রসেসরের সকেটের যে কভার, প্লাস্টিকের কভারটা লাগিয়ে আমরা নিরাপত্তা নিশ্চিত করলাম। এরপরে আমরা আসি র্যাম সেকশনে। আমাদের এই মাদারবোর্ডে দুটি র্যাম স্লট রয়েছে। এটি DDR3 র্যাম স্লট। আপনি DDR4 এর র্যাম এখানে ব্যবহার করতে পারবেন না, আবার DDR2 এর র্যামও এখানে ব্যবহার করতে পারবেন না। এখানে শুধুমাত্র DDR3 র্যাম ব্যবহার করা যাবে। DDR3 দুটা র্যাম স্লটে 8GB, 8GB, 16GB, সর্বোচ্চ 16GB পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন এবং 1600 মেগাহার্টজ গতি পর্যন্ত সাপোর্ট করে। এরপরে আমরা আসি PCI এক্সপ্রেস স্লট। এই অংশে আপনারা লাগাতে পারবেন মাদারবোর্ডের জন্য। যদি আপনারা গ্রাফিক্স কার্ড লাগান তাহলে এই PCI এক্সপ্রেস স্লটে আপনারা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন। এটি একটি PCIe স্লট। এতে আপনি আলাদাভাবে GPU সংযুক্ত করতে পারবেন, যেমন GTX 750 Ti অথবা GTX 1050। এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন অনায়াসে। এরপরে আমরা আসি SATA পোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ডে 4টি SATA পোর্ট রয়েছে। এখানে 4টি SATA পোর্ট রয়েছে। SATA পোর্টের পাশে কিন্তু লেখা রয়েছে 1, এই যেখানে 0, 1। আমি যদি একটু দেখাই একটা পেন্সিল দিয়ে, একটু দেখাই আপনাদের সুবিধার জন্য, দর্শকদের সুবিধার জন্য, তাহলে দেখতে সুবিধা হবে। যে এখানে রয়েছে কিন্তু লেখা 0, তার উপরে রয়েছে 1, SATA 3, SATA 2। আমরা সবসময় চেষ্টা করব এই 0তে যেই SSD কিংবা হার্ড ডিস্কে উইন্ডোজ দেওয়া থাকবে সেটি 0তে লাগানোর চেষ্টা করব এবং সবসময় চেষ্টা করব SATA 3তে লাগানোর জন্য। SATA 2 চাইতে কিন্তু SATA 3তে আমরা স্পিড বেশি পাবো। তো আমরা এই মাদারবোর্ডে 4টি হার্ড ডিস্ক অথবা SSD ব্যবহার করতে পারবো 4টি SATA পোর্টে। এছাড়া আমরা যদি আমাদের কম্পিউটারে যদি DVD রাইটার ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমরা DVD রাইটারের কানেকশনও আমরা এখান থেকে দিতে পারবো।
এরপরে 20 পিনের পাওয়ার কানেক্টর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 দুগুণ 24টা পিনের পাওয়ার কানেক্টর কিন্তু এখানে কানেক্ট করতে হয়। আমি যদি দেখাই একটু পাওয়ার সাপ্লাইয়ের কোন পিনগুলো লাগানো যায়, এই যে পাওয়ার সাপ্লাই কিন্তু এই যে দেখেন এখানে 24 পিন রয়েছে, এখানে 24 পিন রয়েছে। পাওয়ার সাপ্লাইয়ের এই পাওয়ার পোর্টগুলো আমরা এই পাওয়ার কানেক্টরে লাগাবো। এরপরে আমরা আসি 4 পিন অথবা 8 পিনের প্রসেসর পাওয়ার কানেক্টর। এগুলো দিয়ে মাদারবোর্ড এবং প্রসেসরের পাওয়ার সরবরাহ করা হয়। আমরা এই যে এখানে 8 পিনের কানেক্টর দেখতে পাচ্ছি, কিছু কিছু পাওয়ার সাপ্লাইয়ে 8 পিনের পাওয়ার কানেক্টর থাকে, আবার কিছু কিছু পাওয়ার সাপ্লাইয়ে 4 পিনের পাওয়ার কানেক্টর থাকে। তো আমাদের যদি পাওয়ার সাপ্লাই 4 পিন থাকে তাহলে কিন্তু আমাদের এই পোর্টে কাজ করা যাবে। আমাদের যদি এরকম পাওয়ার কানেক্টর থাকে 4 পিনের, তাহলে কিন্তু আমরা এই পাশের দিকে লাগিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারবো। আর যদি আমাদের পাওয়ার সাপ্লাইয়ে 8 পিনের কানেক্টর থাকে তাহলে আমরা 8 পিনের কানেক্টরটা এটা এখানে দিব। এখান থেকে প্রসেসরে পাওয়ার সরবরাহ করে, আর এখান থেকে পুরো মাদারবোর্ডে পাওয়ারটা সরবরাহ করে। বন্ধুরা, এখন আমরা আসি ফ্রন্ট প্যানেল। ফ্রন্ট প্যানেল কিন্তু অনেকেই এলোমেলো করে ফেলেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে ফ্রন্ট প্যানেল, এফ প্যানেল দ্বারা কিন্তু ফ্রন্ট প্যানেলকে বোঝানো হয়েছে, এবং এটা সর্বডানে সবার উপরে এই যে আমার পেন্সিলের সামনে উপরে লেখা রয়েছে স্পিকার। এই স্পিকারের জায়গায় কিন্তু সরি, দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে এখানে রয়েছে স্পিকার লেখা, এখানে কিন্তু এই যে এই ধরনের বিপার যদি থাকে তাহলে আপনারা এটাতে এখানে ব্যবহার করতে পারবেন। উপরের 4টি অংশে আপনারা স্পিকার ব্যবহার করবেন। এরপরে আমরা যদি আরেকটু বাম দিকে যাই, যে এখানে লেখা রয়েছে পাওয়ার। এই পাওয়ারে কিন্তু আমাদের যে ডেস্কটপ কম্পিউটারের কেসিংয়ের যে পাওয়ার সুইচ থাকে, সেই পাওয়ার সুইচ থেকে যে তারটা আসে সেই তারে কিন্তু পাওয়ার লেখা থাকে, যে এরকম পাওয়ার লেখা থাকে। এই পাওয়ারের এই যে এই দুইটা তার কিন্তু এই পাওয়ারের এই জায়গাতে লাগাতে হয়, এই জায়গাতে লাগাতে হয়। এরপরে পাওয়ারের অপোজিটেই সবসময় আপনারা মনে রাখবেন, পাওয়ারের অপোজিটেই কিন্তু বন্ধুরা এখানে কিন্তু রিস্টার্ট বাটনটা থাকে। তো আমাদের আপনাদের ডেস্কটপের সামনে থেকে যে রিস্টার্ট বাটনটা আসবে সেটাতে কিন্তু এই যে এরকম রিসেট সুইচ লেখা থাকবে, এরকম। এই সুইচটা কিন্তু এই পাশে এই যে এইভাবে লাগাতে হবে, ঠিক পাওয়ারের অপোজিট পাশেই কিন্তু রিসেট সুইচটা লাগাতে হবে। এরপরে কিন্তু বন্ধুরা দেখেন এখানে লেখা রয়েছে পিএলইডি। যদি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে লেখা রয়েছে, আমি এই দুটো যদি খুলে দিলে দেখতে আর একটু সহজ হয়। এই যে দেখেন এখানে কিন্তু ফ্রন্টের এই যে এই পাওয়ারের পাশে কিন্তু লেখা রয়েছে পিএলইডি, মানে পাওয়ার এলইডি। পাওয়ার এলইডি আমাদের কিন্তু কেসিংয়ের সামনে একটি লাইট থাকে, সেই লাইটে কিন্তু পাওয়ার এলইডি জ্বলে। সেই পাওয়ার এলইডি লাইট সুইচগুলো কিন্তু এই যে এই ধরনের হয়, দুইটা একটু আলাদা থাকে, একটা সবুজ থাকে একটা সাদা থাকে। এখানে কিন্তু প্লাস মাইনাস দেয়া আছে, সবুজটা কিন্তু প্লাস সবসময় বাম পাশে লাগাতে হবে, এবং সাদাটা কিন্তু মাইনাস, সেটা সবসময় ডান পাশে লাগাতে হবে। এই যে এইভাবে আপনারা লাগালে আপনাদের কেসিংয়ের সামনে যে পাওয়ার একটা লাইট জ্বলে, এলইডি লাইট, সেটা জ্বলবে। আর এটা যদি না লাগান তাহলেও কম্পিউটার চলবে, কিন্তু লাইটটা জ্বলবে না। এরপরে কিন্তু বন্ধুরা আসে হলো আরেকটি, নিচে লেখা আছে দেখেন এইচডি এলইডি। এটা কিন্তু হার্ড ডিস্কের জন্য একটা ছোট্ট এলইডি বাল্ব লাগানো থাকে কেসিংয়ের সামনে। সেখানে এই যে কেসিং থেকে যে এই ধরনের কেবল যেটা আসে, সেই কেবলটা কিন্তু এখানে লাগাতে হয়, ঠিক পাওয়ার এলইডির অপোজিট পাশে। তাহলে আমরা আজকে ফ্রন্ট প্যানেলটা ক্লিয়ার বুঝলাম। প্রথমে আমাদের পাওয়ার লাগাতে হবে এই দুটাতে, তারপরে উল্টা পাশে আছে, তার অপোজিট পাশে আছে রিস্টার্ট সুইচটা লাগাতে হবে। এই পাশে লাগাতে হবে পাওয়ার এলইডির কানেক্টর, আর এই পাশে লাগাতে হবে হার্ড ডিস্কের কানেক্টর। অনেক সময় কিন্তু অনেক বোর্ডে এইভাবে লেখা থাকে না, বিভিন্নভাবে লেখা থাকে। তো আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করবেন। যদি বুঝতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের মাদারবোর্ডের ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। আমরা কিন্তু আপনাদেরকে বলে দেব যে কোনটা আপনার পাওয়ার সুইচ, কোনটা রিস্টার্ট সুইচ, কোনটা পাওয়ার এলইডি, কোনটা আপনার হার্ড ডিস্ক এলইডি, এটা আমরা বলে দিব। আর স্পিকার যদি আপনাদের কাছে থাকে তাহলে লাগাবেন, না থাকলে লাগানোর কোনো প্রয়োজন নাই।
এরপরে বন্ধুরা আমাদের আসে ইউএসবি হেডার। ইউএসবি হেডার বলতে আমরা আমাদের কেসিংয়ের সামনে যে ইউএসবি পোর্টগুলো পাই, সেই পোর্টগুলো কিন্তু এমনিতেই কাজ করে না। সেটার জন্য কানেক্টর আমাদের কেসিংয়ে কিন্তু থাকে, ইউএসবির জন্য কিন্তু কানেক্টর থাকে। সেই কানেক্টর কিন্তু আমাদের মাদারবোর্ডের সাথে যুক্ত করতে হয়। তো এই যে এখানে কিন্তু বন্ধুরা লেখা রয়েছে ফ্রন্ট ইউএসবি, এফতে ফ্রন্ট ইউএসবি 1 এবং ফ্রন্ট ইউএসবি 2। তো আমাদের ফ্রন্টে কিন্তু দুইটা ইউএসবি থাকে, সেই দুইটা ইউএসবির দুইটা পোর্ট কিন্তু আমরা এই দুটাতে লাগাতে হবে। এর পাশে আছে কিন্তু SYS ফ্যান 1, মানে সিস্টেম ফ্যান। আপনার কেসিংয়ে যদি কোনো ফ্যান থাকে সেই ফ্যান কিন্তু আপনারা এখানে লাগাতে পারবেন। তার পাশে দেখা যাচ্ছে ফ্রন্ট অডিও। এখানে কিন্তু ফ্রন্ট অডিও বলতে আপনারা কেসিংয়ের সামনে দিকে যেই অডিও জ্যাক রয়েছে, সেই অডিও জ্যাকের কানেক্টর কিন্তু এখানে লাগাতে হবে। ফ্রন্ট অডিও এবং ফ্রন্ট ইউএসবির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ফ্রন্ট ইউএসবির কানেক্টরের ডান পাশের কোনার পিনটা, উপরের দিকে কোনার পিনটা কিন্তু মিসিং নাই, আর ফ্রন্ট অডিওর কিন্তু এই যে মাঝখানের পিনটা নাই। তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের কিন্তু এই যে অডিও এরকম লেখা কেসিংয়ের মধ্যে থেকে এরকম লেখা পোর্ট থাকবে, কানেক্টর থাকবে, সেই কানেক্টরটা কিন্তু আপনারা এভাবে লাগাতে হবে। এখানেও দেখেন একটা পিন আছে, সবগুলো পিন আছে, একটা পিন নাই। এই যেটা নাই সেটার সাথে এটা কিন্তু মিলিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু লেগে যাবে। এই ছিল আপনার ফ্রন্ট অডিও কানেকশন। আর ফ্রন্ট ইউএসবি সবসময় আমরা চেষ্টা করব ফ্রন্ট ইউএসবি 1-এ প্রথমটা লাগানোর জন্য। এই যে দেখেন এটারও এই কোনায় ফুটা নাই, আর এখানে কোনার খুঁটি নাই, তার মানে এটা মিলিয়ে আমরা এইভাবে লাগালে কিন্তু আমাদের ফ্রন্ট ইউএসবি পাবে। তো এই ছিল ফ্রন্ট প্যানেলের কানেকশনগুলো, সবগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। কারো যদি কোনো সন্দেহ থাকে আপনারা একটু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, আমরা আপনাকে অনলাইনে কিংবা অফলাইনে আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো এই এখন আমরা কিন্তু ফ্রন্ট প্যানেল, প্রসেসর, র্যাম, পাওয়ার কানেক্টর এগুলো সব বুঝলাম। এটা কিন্তু সিমোস ব্যাটারি, এটা কিন্তু বায়োসের টাইম, ডেট এগুলো ঠিক রাখার জন্য ব্যবহার করা হয়। এই ব্যাটারি যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই বায়োসের সেটিংগুলো মিস হয়ে যাবে, বায়োসের সেটিংগুলো সেভ থাকবে না। তো আমরা চেষ্টা করে দেখবো সবসময় যাতে এই ব্যাটারি একবার ডাউন হয়ে না যায়, ব্যাটারি চার্জ আছে কিনা দেখে চেক করে নিব। এর পাশে কিন্তু আমাদের PCIe স্লট রয়েছে। এরপরে আমরা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ার CMOS। অনেক সময় পাওয়ার লক হয়ে গেলে কিংবা কোনো প্রবলেম হলে আমরা ব্যাটারি খুলে দিয়ে আমরা কিন্তু পাওয়ার লকটা ছুটাই, এটা এখানে শর্ট করে দিই, এখানে দুইটাতে শর্ট করে দিয়ে আমরা সিমোসটা ক্লিয়ার করে আবার নতুন করে আমরা কিন্তু বায়োসটা রিসেট করে নেই। তো এইবার আমরা আসি আরেকটি গুরুত্বপূর্ণ মাদারবোর্ডের গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো আমাদের এই যে ব্যাক প্যানেল। এই ব্যাক সাইডের কোন পোর্টগুলা কি কাজ করে আমরা একটু দেখে নেই। রিয়ার আইও পোর্ট, এইটাকে বলা হয় রিয়ার আইও পোর্ট। রিয়ার আইও পোর্টের প্রথমে রয়েছে আমরা এই যে এটা দেখতে পাচ্ছি এখানে PS2 মাউস কিংবা কিবোর্ড ব্যবহার করার জন্য একটি পোর্ট, যদিও এখন PS2 মাউস কিবোর্ড এখন ব্যবহার হয় না বললেই চলে। এরপরে USB 2.0 দুটি পোর্ট রয়েছে, এটিতে আমরা মাউস কিবোর্ড ব্যবহার করতে পারি অথবা পেন ড্রাইভও ব্যবহার করতে পারি। তবে পেন ড্রাইভ আমরা সবসময় চেষ্টা করব USB 3 পোর্টে ব্যবহার করার জন্য, তাহলে আমরা স্পিড পারফরমেন্স ভালো পাবো। তাহলে এটাতে আমরা মাউস কিবোর্ড এবং পেন ড্রাইভ ব্যবহার করতে পারি। এটা USB 2.0 পোর্ট দুইটি রয়েছে, USB 3.0 পোর্ট রয়েছে দুইটি। এটি রয়েছে ল্যান পোর্ট। আমরা যদি ইন্টারনেট ব্যবহার করি আমাদের কম্পিউটারে, সেক্ষেত্রে আমাদের ইন্টারনেটের লাইনটা কিন্তু এখানে লাগাতে হবে। এই যে এরকম ইন্টারনেটের লাইনের মাথাটা জাস্ট এই যে এদিকে একটু উঁচু আছে, এদিকে একটু উঁচু আছে, এভাবে আমরা চাপ দিয়ে কিন্তু লাগিয়ে দিতে পারি। খুবই সহজ, একটু সাবধানে দেখে শুনে মাথা খাটিয়ে কিন্তু করলে সবাই পারবেন। এইটা ছিল ল্যান পোর্ট। আর এরপরে নিচেই দেখা যাচ্ছে অডিও জ্যাক পোর্ট। এখানে হেডফোন কিংবা মাইক্রোফোন কিংবা স্পিকার ব্যবহার করার জন্য এই পোর্টগুলো রয়েছে। আমরা সচরাচর হেডফোন দিয়ে গান শোনার জন্য কিংবা স্পিকার দিয়ে গান শোনার জন্য এই মাঝের পোর্টটা ব্যবহার করে থাকি। আর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ এটা হলো VGA পোর্ট। VGA কেবল কম্পিউটারের মনিটর থেকে যে VGA কেবলটা আসে, যে এই ধরনের কেবল, এই কেবলটা কিন্তু আমাদের এখানে লাগাতে হয়।
দেখেন বন্ধুরা, এই যে কেবলের একদিকে একটু কম প্রশস্ত এবং একদিকে একটু বেশি প্রশস্ত আছে, এটার সাথে এটা মিলিয়ে কিন্তু এভাবে চাপ দিলে লেগে যায়। আপনারা এভাবে চাপ দিয়ে ইজিভাবে লাগাতে পারবেন। লাগানোর পরে যদি আপনাদের সব কিছু ওকে হয়ে যায়, তাহলে আপনারা এটা পাশের স্ক্রুগুলো দিয়ে টাইট করে ফিক্সড করে দিতে পারেন, যাতে নাড়াচাড়া না হয়। এই ছিল ভিজিএ পোর্টের কাজ। এরপরে কিন্তু মনিটরের আরেকটি পোর্ট রয়েছে, যেটাতে আমরা মনিটরের আউটপুট পেয়ে থাকি, সেটি হলো ডিভিআই পোর্ট। এটা কিন্তু ডিভিআই পোর্ট, অনেক সময় এরকম ভিজিএ পোর্টের মতোই ডিভিআই পোর্ট থাকে। আমি একটু ডিভিআই কেবলটা নিয়ে এসে দেখাই। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, এই যে এটা হলো ডিভিআই কেবল। আমাদের মনিটরের অনেক মনিটরে কিন্তু এরকম ডিভিআই পোর্ট থাকে। আপনার মনিটরে যদি এরকম ডিভিআই পোর্ট থাকে, তাহলে কিন্তু এই মাদারবোর্ডের ডিভিআই পোর্ট থেকে আপনারা ভিডিও গ্রাফিক্সটা আউটপুট পাবেন। এটা লাগানোর জন্য এটারও কিন্তু একদিকে একটু ছোট অংশ, একদিকে একটু বড় অংশ রয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এদিকে একটু ছোট অংশ, মানে এদিকে একটু কার্ভ রয়েছে, এদিকে একটু সমান রয়েছে। এটার সাথে এটা মিলিয়ে যে এইভাবে আমরা কিন্তু এই ডিভিআই কেবল লাগিয়ে কিন্তু আমরা মনিটরে আমাদের ভিডিও কিংবা গ্রাফিক্স আউটপুট পেতে পারি। এইভাবে চাপ দিলেই লেগে যাবে। আমি যদি একটু লাগিয়ে দেখাই, তাহলে আর একটু ভালো হয়। এই যে এইভাবে চাপ দিলেই কিন্তু লেগে যাবে। এইখানেও কিন্তু পিন রয়েছে, উল্টাপাল্টা লাগালে কিন্তু পিনটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য একটু খেয়াল রাখবেন। এই দুইটা কিন্তু আমরা ভিডিও কিংবা গ্রাফিক্স আউটপুট পেয়ে যাব। এই ছিল মাদারবোর্ডের মোটামুটি পরিচিতি। এই মাদারবোর্ড দিয়ে আপনারা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসব কাজ কিন্তু অনায়াসে করতে পারবেন, ব্রাউজিং করতে পারবেন। এছাড়া গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর করতে পারবেন, ভিডিও এডিটিং, বেসিক লেভেলের ফুল এইচডি ভিডিও আপনারা এডিটিং করতে পারবেন। অনলাইন ক্লাস, জুম মিটিং থেকে শুরু করে এই কাজগুলো করতে পারবেন, এবং হালকা থেকে মিডিয়াম মানের গেমিংও করতে পারবেন। যদি একটি বাজেট জিপিও যেমন GTX 750 Ti বা GT 1030 ব্যবহার করেন, তাহলে আপনি খেলা উপভোগ করতে পারবেন, অর্থাৎ গেম উপভোগ করতে পারবেন, যেমন GTA 5, ফর্টনাইট মিডিয়াম সেটিং, ভ্যালোরেন্ট, আপনার CSGO, Dota 2, PUBG লাইট এবং আরও অনেক স্পোর্টস গেম খেলতে পারবেন। তবে মডার্ন হাই এন্ড গেম খেলতে চাইলে একটু আপগ্রেড করা প্রয়োজন হতে পারে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আপনারা মাদারবোর্ডের প্রতিটি অংশ, তার কাজ এবং গিগাবাইট GA81M D2 এর সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। ভবিষ্যতে এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।